সত্য ঘটনা অবলম্বনে আমার জীবনটার কঠিন সময় শুরু হয় বিয়ের পর থেকে। আর ৫ থেকে ১০টা মেয়ের মতোই বিয়ে হয়, শ্বশুরবাড়ি যাই। আমি সেই বউ যে আমি নিজের শ্বশুরের দ্বারা সেক্সুয়ালি অপমান হয়েছি। আমি জানি না নিজের শ্বশুরের দ্বারা কেউ এমন হয়েছে কি না। আমি আজ আমার নিজের জীবনই বলছি, কারণ যাতে অন্যরা শিক্ষা নিতে পারে। আমার চুপ থাকাটাই আমার কাল হয়েছিল। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাই। পর আমার বিয়ের পর থেকেই ভালো ভালো বলতে সে শহরে কাজের সূত্রে থাকতো, আর আমি গ্রামে থাকতাম শ্বশুর শাশুড়িকে নিয়ে। আমার একটা যা ছিল, সে বিষ খেয়ে মারা গেছে, আর সেজন্য আমার ভাসুরের জেল হয়েছে 14 বছরের জন্য। আমার বর মাসে আসতো 1 বা 2 দিন থেকে চলে যেত। তার মধ্যে গ্রামে আসতো, অনেক কাজের ঝামেলা থাকতো। যে 2 দিন থাকতো সারাদিন বিভিন্ন কাজে বিজি থাকতো। রাতে আসতো ক্লান্ত হয়ে, 2টা খেয়ে কোনো রকম ঘুমাতো। আমারও তাকে বিরক্ত করতে ভালো লাগতো না, কারণ আমি দেখি সারাদিন সে কত বিজি থেকে। মাঝে মাঝে শারীরিক সম্পর্ক হতো, আবার কোনো মাসও হতো না। এই হচ্ছে আমার ভালো থাকা আর আমার ভালো বর। আপনারাই বুঝে নিন। আমি তেমন গভীরের মেয়ে না হলেও লোকলজ্জা আর সামাজিকতার ভয়ে কিছু কখনো বলতাম না, কারণ আমার পরিবারের শিক্ষাটা ছিল, যা হোক তুমি সবুর করবা আর আল্লাহকে ডাকবে, সুখ জীবনে আসবেই আসবে। আর মেয়েরা বিয়ের পর এমনিতেই বাবা মায়ের বোঝা হয়ে যায়। বিয়ের পর থেকেই খেয়াল করতাম আমার শ্বশুর আমার দিকে যেন কীভাবে তাকায়। ব্যাপারটা ভালো লাগলেও বলতাম, বাবা হয়তো ওনার তাকানো এটাই এমন। আমার শ্বশুর আমার সাথে কথা বলতো, অথচ ওনার চোখ থাকতো আমার বুকের দিকে। আমি ওনার সামনে একদম শালীনভাবেই থাকতাম। পুকুরে গোসল করতেছি, উনি দেখা যেত পুকুর ঘাটে বিভিন্ন কাজের অজুহাতে আসতো। আমি আমার শাশুড়িকে কথার ছলে নানা রকমভাবে বুঝিয়ে বললেও উনি কিছু বলতো না। আমার শ্বশুর বিভিন্ন অজুহাতে সবসময় আমার গায়ে হাত দিত। উনি বেশিরভাগ সময় আমাকে জড়িয়ে ধরতো। অনেকেই খারাপভাবে নেবেন যে শ্বশুর জড়িয়ে ধরতেই পারে। আসলে আমরা মেয়ে, কোনটা ভালো, কোন উদ্দেশ্য জড়িয়ে ধরা আর কোনটা এমনি, সেটা আমাদের ভালো জানা আছে। আমার পর বাড়ি আসলে তাকে বললেও সে আমাকে নানা রকম কথা বলতো, আর বলতো, তোমার মাইন্ড এত খারাপ কেন? আমার বাবা সম্পর্ক এগুলো কি বলো? হ্যাঁ তো হাজবি যাবি বলতো। আমিও আর কিছু বলতাম না। একবার বাড়িতে কেউ ছিল না, আমার শ্বশুরও না। উনি আমার শাশুড়ির সাথে বোনের বাড়িতে গিয়েছে। ওমা, 2 ঘন্টা পর দেখি আমার শ্বশুর চলে আসছে। আমি আমার রুমে কি একটা কাজ করতেছিলাম, আমার শ্বশুর পিছন থেকে জড়িয়ে ধরেছিল। বলতেও লজ্জা করতেছে। ওদিন আমি ওনাকে বলছি, বাবা আমি আপনার ছেলের বউ, আপনার মেয়ে। উনি তারপরও মানে নাই, আমাকে মারে অনেক। আমি যখন হাতাহাতি করতেছিলাম, তারপর ওনার চাহিদা মিটিয়ে আমাকে গালি দিয়ে বলে, কাউকে বললে তোর খবর আছে। শ্বশুর যখন চাহিদা শেষ করে আমার গায়ের উপর থেকে ওঠে, আমি তখন ধরে রান্নাঘরে যাই আর বটিটা নিয়ে আসি তাকে কোপ দেওয়ার জন্য, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠি না। সে আমার হাত ধরে ফেলে আর আমার চুল ধরে বলে, কাউকে যদি বলিস আমার চেয়ে খারাপ কেউ হবে না, সংসার করতে দিব না। আপনারা হয়তো জানেন যে একটা মেয়ে কখন একটা পুরুষের শক্তির সাথে পেরে ওঠে না। তারপর আমার শাশুড়ি আসে, আর আমি সারাদিন মনমরা হয়ে থাকি আমার বরের অপেক্ষায়। বর আসলে সব বলবো, কিন্তু ওই দিন এরপর থেকে আমার শ্বশুর সবসময় আমাকে শাসিয়ে যায়, যাতে কাউকে আমি কিছু না বলি। আর আমিও ভয় পাই, কাকে বলবো আমি? কেউ বিশ্বাস করবে না আমার কথা। এরপর থেকে আমার শ্বশুর নানা অজুহাতে আমার শরীরে হাত দিত, আর আমার শাশুড়ির সামনেও আমার শাশুড়ি কিছুই বলতো না। 28 দিন পর আমার বর আসে। বর এসেই বিজি
নানান কাজে কথা বলারও সময় পায় না। দুদিন থেকেই চলে যায়। আর যাওয়ার সময় আমায় বলে, আমার বাবাকে দেখো, সে তোমার বাবার মতো, তার আবদার পূরণ করো, সে আর কয়দিন বাঁচবে। আমি আমার বরকেও বলতে পারলাম না। আর এদিকে আমার কাছে আমার শ্বশুর বাড়িটা তোজকখানা। আমার পর চলে যাওয়ার পর আমার শ্বশুর রাতে আমার রুমে আসে আর আমার মুখটা শক্ত করে ধরে। আমি চিৎকার করতে চেয়েও পারিনি। কিভাবে পারবো বলুন? তার সাথে কি পেরে উঠি? আমি তাকে কোনো রকম খামচিয়ে আমার উপর থেকে উঠাই আর ধাক্কা দিই। আসলে ওই আমার ভুল হয়েছে। আমি রুমের দরজা বন্ধ করিনি। সকালবেলা অহেতুক আমার শ্বশুরকে ভাত দিতে দেরি হয়। উনি আমাকে আমার শাশুড়ির সামনে মারে, বলেন বোন কোথায় থাকে। আসলে রাতের বেলার ঘটনাটির জন্য তিনি আমায় এই অহেতুক ঘটনাটার জন্য মারে। রাগ করে এক কাপড়ে শুধু বোরকাটা পরে বাপের বাড়ি যায়। বাপের বাড়ি গিয়ে দেখি দুপুরে খাবার ভাতটুকুও নেই। আমার ছোট ছোট ভাই বোনরা কান্না করতেছে। আমি যাওয়ার পরই ভাই বোনরা আমাকে জিজ্ঞেস করতেছে, আপু কি আনেছো আমাদের জন্য? আমরা কাল রাতেও কিছু খাইনি। ওদের কথা শুনে নিজের কষ্টগুলো নিমিষেই ভুলে গেলাম। আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললাম, হায় আল্লাহ, এটাই কি আমার নিয়তি? কেন আমাদের উপর এত অবিচার? বিকেলবেলা মা অন্য বাড়ি থেকে কাজ করে 1 কেজি চাউল আনলো। আমি ভাত রান্না করলাম। তখন মাগরিব পার হলো। বাড়ির পিছন থেকে আমার ছোট বোন কচু আনলো। কচু রান্না করলাম। রান্না হওয়ার পর সবাই গফ কপিয়ে ভাত খেলো। আমি খেতে বসলাম, কিছুই রইল না। রাতের আর খেলাম না। এক কাপড়ে এসেছি। আমার মায়ের একটা ভালো শাড়িও নেই। মার থেকে একটা পুরনো শাড়ি পরলাম। খেয়ে না খেয়ে 7 দিন বাপের বাড়ি ছিলাম। এই 7 দিন ভাতের জন্য অন্যর বাড়িতে কাজও করেছি। 7 পর শ্বশুর আসলো, সাথে 10 কেজি চাউল আনলো আর তরকারি ফুলকপি 3টা। শ্বশুর আসার পর বলল চলো। আমিও ভাতের অভাবে চলে গেলাম। যাওয়ার সময় শ্বশুরকে বললাম, আব্বা কিছু টাকা হবে? শ্বশুর বলল দিতে পারি, যদি রাতে দরজা খোলা রাখো। আমি তখন মনে মনে ভাবলাম, রাতেরটা রাতে দেখা যাবে। এখন ভাই বোন 1 কেজি মাছ হলেও খেতে পারবে। টাকাটা নিয়ে নিই। আমার শ্বশুর 450 টাকা আমায় দিল। আমি মার হাতে দিলাম 400 টাকা আর 50 টাকা আমার 5 জন ভাই বোনকে 10 টাকা করে দিয়ে দিলাম। আসলে সব কষ্ট সহ্য করা যায়, শুধু খিদার কষ্ট ছাড়া। শ্বশুর বাড়িতে আসলাম। শাশুড়িকে অনেক গালমন্দ করলো। বলল শ্বশুর একটু মারছে, এর জন্য চলে যেতে হয়। আবার ভাতের অভাবে ঠিকই আসছে, মরণও হয় না এগুলো। আমার শ্বশুরকে বলল, তোমাকে মানা করছি, আনতে যেও না, তারপরেই গেলা। আমার শ্বশুর বলল, কাজগুলো তাহলে কে করবে? রাত হলো। আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমালাম আর দরজা বন্ধ করে দিয়ে। রাতে শ্বশুর অনেক ডাকছে, দরজা খুলিনি। আমি রাতের দরজা না খোলার কারণে সকালে আমার শ্বশুর আমাকে যা তা বলল, বিভিন্ন কাজের অজুহাত দিয়ে। আমিও বললাম, বাবা আজ রাতে খোলা রাখবো। তারপর আমার শ্বশুর আর কিছু বলল না। বিকালের দিকে দেখলাম আমার বর আসলো, সাথে বোরকা পরা একটা মেয়ে। মেয়েটা খুব সুন্দরী, আমার চাইতেও খুব বেশি সুন্দর। আমি কিছু বললাম না, চুপচাপ আছি। আমার শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করলো, মেয়েটা কে? তখন আমার বর বলল, আব্বা বিয়ে করেছি 3 মাস আগে, এখন বাড়ি আসছি। আমার শ্বশুর আর শাশুড়ি বলল, কোথাকার মেয়েকে? আর আমাদের না বলে এটা কি করলি? পরে দিয়ে আমার শ্বশুর বাড়ি কি অনেক ঝামেলা করে আর আমি অনেক কান্না করি। আসলে যার বর দ্বিতীয় বিয়ে করে সে জানে কষ্ট কতটা। তাও নিজের সামনে যখন বউ আরেকটা আনে। আমার বর আমায় বলল, এইগুলো শোনো, তুমি পাশের ঘরটা একটু গুছিয়ে দিবা।
বিশ্বাস করেন, কসম তখন আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। আমি একটা শব্দও করিনি। আমি রুমটা গুছিয়ে দিলাম, তাদের খেতে দিলাম। তারা খেলো। আমার শ্বশুর শাশুড়ি রুমে গেল। আমার বর তাদের কি বুঝালো আমি জানি না, তবে তারা আগে থেকে একটু নরম হলো। রাতের বেলা আমি আমার রুমে একা ঘুমালাম। ঘুম আমার আসেনি। সারা রাত কেঁদেছি নামাজে। আসলে কষ্টটা বুঝবে না, যার বর বিয়ে আরেকটা করে পাশের রুমে নতুন বউকে নিয়ে ঘুমায়, সে বুঝবে কষ্টটা। আমার ইচ্ছে করতেছিল ওই রাতেই মরে যাই, কিন্তু যা হোক না কেন মৃত্যুকে আসলেই ভয় পাই। সকালে উঠলাম 5টা বাজে। গ্রাম হওয়ার বাহিরে বাথরুমে যাওয়ার সময় দেখলাম আমার বরের দ্বিতীয় বউ গোসল করতেছে। তখন কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আমি আগুন দিলাম চুলায়, নাস্তা বানালাম, হাঁস মুরগিকে ছাড়লাম, খাবার দিলাম, উঠান ঝাড়ু দিলাম। এগুলো করতে করতে সকাল 8টা বেজে গেল। কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, তাও করলাম। শাশুড়ি আমায় বলল, ছেলেরা এমন করে, সমস্যা নাই। আমিও বললাম, আপনার বর করলে বুঝতেন। আমার বর আর বরের দ্বিতীয় বউ উঠল 10টা বাজে। নাস্তা টেবিলে দিলাম, কিন্তু কোনো কথা বললাম না। দুপুরের রান্না করলাম। দুপুরের দিকে আমার বর রান্নাঘরে এসে আমায় বলতেছে, শোনো, কখন তোমায় আমি অবহেলা করব না, তুমিও থাকো, মাসে 3 দিন তোমার কাছে যাব। আমি বললাম, আপনার দরকার আর আমার জীবনের নেই, আপনি মারা গেছেন। আর কিছুই বললাম না। অনেক কাঁদলাম আর ভাবলাম, গরিবের মেয়ে যাওয়ার তো কোনো জায়গা নেই, কই যাব? বাপ মাই তো দুটা খেতেও দিতে পারবে না। ঘরে ছোট ছোট দুটা ভাই বোন, নিজেকে নিজের সাথে যুদ্ধ করে বাঁচতে হবে। আমার শ্বশুর আমাকে সান্ত্বনা দিল। আমিও বললাম, বাবা সমস্যা নাই, আপনি আছেন তো। তারপর বর আমার 7 দিন থেকে বউ নিয়ে শহরে চলে যায়। তার সাথে আমার দরকার ছাড়া কথা হতো না। এদিকে বিভিন্ন কৌশলে আমি আমার শ্বশুর থেকে টাকা হাতিয়ে নিতাম। সময় যায়, আমার একাত্তি বেড়ে যায়। আমার বরের দ্বিতীয় বিয়ের 8 মাস পর আমার শাশুড়ি মারা যায়। আমার শ্বশুর একা হয়ে যায়। তখন আমি তাকে সঙ্গ দিতাম। বাড়িটা ছিল আমার শ্বশুরের নামে। আসলে কি জানেন, আমরা অল্পতে ধৈর্য হারিয়ে ফেলি, এটা ঠিক না আমি মনে করি। তখন আমার পরিকল্পনা হয়, আমার শ্বশুরের কাছ থেকে বাড়িটা আমার নামে নিয়ে ফেলি। কিন্তু আমার শ্বশুর কোনো রকম বাড়িটা আমাকে দিবে না। আমিও বিভিন্ন ছলে বলে কৌশলে বাড়িটা আমার নামে নিয়ে ফেলি। আর আমার শ্বশুরের কিছু জায়গা জমি ছিল, সেগুলো বিভিন্ন কৌশলে আমার বরের অজান্তে বিক্রি করাই আমার শ্বশুরকে দিয়ে। আর টাকাগুলো নিজে হাতিয়ে নিই। মোটামুটি প্রায় 20 লাখ টাকার মতো হাতিয়ে নিই। একটা কথা বলি, নিজের জীবন থেকে বলছি, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবেন, কারো জন্য মরবেন না। তবে যার জন্য নিজের জীবন শেষ করবেন, অবহেলা সহ্য করবেন, তাকে ছলে বলে কৌশলে শেষ করবেন, তার আগে নিজে শেষ হবেন না। আমার শ্বশুর আমার মোহে এত বিভোর হয়েছে যে সবসময় বলতো ওনাকে বিয়ে করতে, একটা বাচ্চা নিতে, কিন্তু আমি সবসময় এগুলো এড়িয়ে যাই। ঈদের ছুটিতে আমার বর তার বউকে নিয়ে বাড়ি আসে। বাড়ি আসার পর আমার বর আমায় বলে, কি ব্যাপার, এত সুন্দর হয়ে যাচ্ছ? আমি বললাম, তাহলে কি আপনার চিন্তাধারায় মরে যাব? সে রাতে আমার বর আমায় কাছে চাইলো। আমি ধরা দিলাম না, রাতের দরজাও খুললাম না। বরের দ্বিতীয় বউ আমার সাথে কথা বলতে চাইলে আমি তেমন একটা কথা বলতাম না। রেঁধে বেড়ে তাদের খাওয়াতাম। তারা 15 দিন ছিল। এই 15 দিন আমার শ্বশুরের সাথে কোনো সম্পর্ক হয়নি। এর মধ্যে তারা আবার চলে যায়। আমি আমার শ্বশুরকে বলি, আমার বাবার বাড়ি যেতে ইচ্ছে করতেছে, কি করব, কয়দিন গিয়ে থেকে আসি? আমার শ্বশুর বলল, আচ্ছা আমিও যাব, চলো। তারপর কয়দিন আমার শ্বশুরের সাথে বিছানায় যেতাম না। রাগ আর মন খারাপ করতে রাখতাম। তিনি জিজ্ঞেস করলে বললাম,
আমাদের বাপের বাড়ির ঘরটা অনেক ভাঙা, বৃষ্টি হলে পানি পড়ে, ভালো লাগে না তো কষ্ট। তখন আমার শ্বশুর বলে, আচ্ছা আমি ঠিক করে দিব। পরে দিয়ে আমার শ্বশুর সেমি পাক্কা ঘর বেঁধে দেয়, আর আমিও বাড়িটা নিজের নামে লিখে নিই। আমি যদি তা না করতাম তাহলে আমাকে অকাদানে কাঁদতে হতো। তার মধ্যে আমি অনেক স্মার্ট হয়ে গেলাম। শ্বশুরের টাকায় ভালো ভালো জামা কাপড় কিনতাম, অনেক গহনা বানাতাম আর সাজতাম অনেক। আমার শ্বশুর তো সবসময় আমাকে বউ ডাকতো। বলে রাখি, শ্বশুর আর বলবো না, তার নাম সবুর। তাকে আমি নাম ধরে ডাকা শুরু করলাম। সবুরের সাথে আমি শহরে গেলাম আমার বরের বাসায়। আমরা বিকেলে ডাক্তার দেখানোর নাম করে বেড়াতে যেতাম। একবার আমরা আখতারুজ্জামান মার্কেটে যাওয়ার সময় এক আফা মাথা ঘুরে পড়ে যায়। ওখানে মেয়ে বলতে আমি ছিলাম। পরে দিয়ে ওনাকে পানি দিই আর ছায়ায় বসায় আর একটু যত্ন করে সাহায্য করি। উনি অনেক ভালো মানুষ ছিল। উনি ওনার নাম্বার আমায় দেয় আর আমাকে বোন ডাকে। আমি ওনার নাম্বার যত্ন করে রেখে দিই, হয়তো পরে কাজে আসবে মনে করে। বাড়ি 3 দিন থাকার পর চলে যাই গ্রামে। শ্বশুর এবার উঠে পড়ে লাগে বিয়ে করার জন্য। আমিও বলি করব, বাড়িটা বেচতে আমরা অন্য কোথাও বাড়ি করব। তারপর আমার শ্বশুর বাড়িটা বিক্রি করে ফেলে 25 লাখ টাকায়। যাদের কাছে বাড়ি বিক্রি করি তাদের কাছ থেকে 7 দিন সময় নেওয়া হয়। আমরা বলি 7 দিন পর বাড়ি ছেড়ে দিব। আমার শ্বশুর বাড়ি বিক্রি টাকা ঘরে এনে রাখে। আমি দুপুরের দিকে আমার শ্বশুরকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে টাকাগুলো সহ গহনা সহ ঘর থেকে অচেনা উদ্দেশ্য বেরিয়ে পড়ি। রাতে বা খুব ভোরে বের হতে পারতাম, কিন্তু তখন টাকা নিয়ে বের হওয়াটা রিস্কের ব্যাপার ছিল। টাকাগুলো ব্যাংকে জমা দিলাম, আর ব্যাংকে এতগুলো টাকা দেখার পর জিজ্ঞেস করে কোথায় পাইছি। তখন জায়গা বিক্রির কাগজ দেখায়। পুরো 25 লাখ টাকা থেকে 20,000 টাকা নিজে রেফাকিগুলো জমা দিয়ে ফেলি। তারপর শহরে ওই আপাটা বাসায় উঠি, আর ওনাকে টাকা পয়সার ব্যাপারে কিছুই বলি না। ওনাকে নিজের দুঃখের কথা বানিয়ে বানিয়ে বললাম। উনি খুব আফসোস করলো। ওনার বাসায় অনেক লোকের যাতায়াত দেখতাম সব সময়। আপাটাকে বললাম, আপা আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? উনি বলল, একটা কাজ করবি, টাকা দিব। আমি বললাম, কি বলে? তোকে একটা প্যাকেট দিব, তুই প্যাকেটটা জায়গা মতো দিয়ে আসতে পারলে 500 টাকা। কিন্তু আমি তো শহরে কিছু চিনি না, কিভাবে যাব? ঠিক আছে, সমস্যা নাই, একদিন গিয়ে চিনাই দিয়ে আসবো। উনি তারপর চিনাই দিয়ে আসলো। আর উনি সবসময় বলতো, লোকাল বাসে চড়বি সবসময়। আমি তাই করতাম। প্যাকেটটা একটা ছেলের হাতে দিয়ে আসতাম। ছেলেটা 4,000 টাকা দিল। আপাকে 4,000 টাকা দিলাম, আর উনি 500 টাকা আমায় দিল। পরে উনি আমায় বলল, প্যাকেটটা হিরোইনের, আর এই কাজ করলে অনেক টাকা পাওয়া যায়। ধীরে ধীরে আমিও নেশার জগতে ঢুকে গেলাম। এর মধ্যে আমি ইংরেজি পড়তে জানি না। আপাটা একটা স্কুলে উন্মুক্ত ভর্তি করাই দিল, কারণ এই লাইনে একটু পড়তে জানতে হয়। সময় যায় আর আমিও মাদক ব্যবসায়ী হয়ে উঠি। আপাটা আমায় সব শিখিয়ে দেয়, আর উনিও নিজের ইচ্ছাই লাইনে আসেনি। ওনার জীবনের গল্পটা আরও ভয়াবহ। এর মধ্যে 2008 সালে হিরোইন দিতে গিয়ে আমি পুলিশের হাতে ধরা খাই। আপাটা 3 দিন পর ছুটায় আনে। সময় তার গতিতে চলে। আমিও পড়ালেখা ছাড়লাম না। মোটামুটি অনেক টাকা কামাই আমি। মাল নিয়ে দেশের বিভিন্ন জেলায় যাই, পুলিশের চোখ ফাঁকি দিয়ে, কিন্তু পুলিশ ধরতে পারে না। আর এইখানে পুলিশদের সাথেও হাত থাকে। পুলিশদেরও মাসে একটা বড় অঙ্কের টাকা দিতে হয়, তাহলে ব্যবসা করা যাবে না। এর মধ্যে আমিও মাঝে মাঝে মদ টদ খাই। আমার জীবনটা এখন অন্যরকম, চলাফেরা সব অন্যরকম। 2012 সালে একটা নিজের গাড়ি কিনি।
কোনো রকম অনার্সটা কমপ্লিট করি, তাও সেটা টাকা আর আমার ক্ষমতার জোরে পাশ করি। জীবনে একা থাকা যায় না, বিয়ের আর কোনো ইচ্ছা নেই, কিন্তু তারপরেও দিন শেষে একাত্রে ভিড় করে। এই লাইনে অনেক পুরুষের সাথে পরিচিত হয়, আর এই লাইনে বেশিরভাগ মানুষই সমাজের উচ্চ পর্যায়ে মানুষ, কারণ এই লাইনে সহজে গরিবরা আসতে পারে না, আর তাদের তো শুধু ব্যবহার করা হয়। এই লাইনে যারা আছে তারা উচ্চ পর্যায়ের মুখোশধারী মাফিয়ার, আর সবাই বিদেশে সেটেল, কারণ দেশে কিছু হলেই তারা বিদেশে গা ডাকা দেয়। কোটি কোটি টাকা কামিয়েছি, কিন্তু পাপের পথের টাকা কোনো দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় কেউ বলতে পারে না। 2016-তে খবর পেলাম সবুর মানে ওই শ্বশুরকে তার ছেলে মেরে কিছু রাখেনি। তার ছেলে তাকে দেখে না, কারণ জায়গা সম্পত্তিও সব বিক্রি করে ফেলছে, তাই সে এখন একজনের গোয়াল ঘরে থাকে। কথাটা শুনে খুব খারাপ লাগলো, আর এটা ভাবলাম জীবনে ছেলে মেয়ে রেখে কি লাভ। সামান্য সম্পত্তির জন্য নিজের বাবাকে দূরে ঠেলে দেয়। অনুশোচনা থেকে সবুরের খবর নিলাম। তিনি অনেক অসুস্থ, ঠিকমতো খেতেও পারে না। তাকে শহরে আমার কাছে নিয়ে আসলাম। সে আমায় দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি তাকে ডাক্তার দেখালাম, সুস্থ করে তুললাম, আর তার গ্রামে একটা জায়গা দেখে আগের চেয়ে বড় 60 লাখ টাকা দিয়ে একটা বাড়ি কিনে দিলাম। কিন্তু বাড়িটা আমার নামেই কিনলাম। 2016-তে শেষের দিকে একজন শীর্ষ রাজনৈতিক নেতা খুন হয়, আর সেটার সাথে খুব বাজেভাবে আমার নাম জড়িয়ে যায়, আর আমাকে মার্ডার কেসের প্রথম আসামি করে ডিবি আর সেনাবাহিনী। আমার নামে মামলা করে। তখন আমি পালিয়ে আফ্রিকা চলে আসলাম, আর এখানে আসার পর এক বাঙালিকে বিয়ে করি 2017-তে। আলহামদুলিল্লাহ, খুব সুখী আছি। আমি এখন 7 মাসের গর্ভবতী। দোয়া করবেন আমার জন্য। পরিশেষে এটাই বলবো, বাঁচলে বাঁচার মতো বাঁচবেন, না হলে বিষ খেয়ে মরে যান। এই পৃথিবীতে লড়াইয়ের ক্ষেত্রের এখানে যে লড়াই করে বাঁচতে পারবে সে টিকে থাকবে। ভয় পাবেন না, এগিয়ে যান, আর অমনোবল শক্ত রাখবেন। কোনো কিছু নিয়ে কষ্ট পাবেন না, উল্টো কষ্ট দিয়ে মারবেন। আমি পাপী, আমি খারাপ, আমি সেটা জানি, কিন্তু সময় আমায় খারাপ হতে বাধ্য করেছে। দোষ আমার না, আমার ভাগ্যর। আর আমার জীবনে ওই ঘটনা না ঘটলে আমি কখনো আজ এত সুখী হতাম না। আমার সুখ আমি নিজে অর্জন করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সহায় ছিল। সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।